বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করব এবং এই স্বাস্থ্যবিধি মেনেই আমরা নিজে করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত হব এবং পরিবার পরিজনকে সুরক্ষা করব। এই প্রত্যাশায় আজকের রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের তৃতীয় লেকচার শুরু করছি। গত লেকচারে আমরা ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। ইনকাম স্টেটমেন্টের পরেই আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টসের দ্বিতীয় যে স্টেটমেন্টটি, সেটি হলো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণী, এই মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা ওপেনিং ক্যাপিটাল এর সাথে কিছু হিসাব যোগ করতে হয় এবং কিছু হিসাব বিয়োগ করতে হয়। এই ওপেনিং ক্যাপিটালের সাথে কিছু হিসাব যোগ এবং কিছু হিসাব বিয়োগ করেই আমরা পেয়ে যাই হলো এন্ডিং ক্যাপিটাল। আজকে আমরা সেই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট শুরু করতে হয় ওপেনিং ক্যাপিটাল দিয়ে। ওপেনিং ক্যাপিটালের সাথে যোগ করতে হয় ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এর সাথে যোগ করতে হয় নেট ইনকাম অথবা নেট প্রফিট যোগ করতে হয়। আর যদি নেট লস হয়ে থাকে তাহলে নেট লস বিয়োগ করতে হয়। ড্রয়িংস, উত্তোলন যদি থেকে থাকে, উত্তোলনকে ওপেনিং ক্যাপিটাল থেকে বিয়োগ করতে হয়। ইন্টারেস্ট অন ড্রয়িং থাকলে সেটাকেও বিয়োগ করতে হবে। এইভাবেই আমরা পেয়ে যাব এন্ডিং ক্যাপিটাল। ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মাধ্যমে আমরা মূলত এন্ডিং ক্যাপিটালটাই নির্ণয় করতে চাই। তো এই হলো আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এরপরে আসা যাক স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী অথবা ব্যালেন্স শিট। আর্থিক অবস্থার বিবরণী কোনো একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট দিনে, একটি নির্দিষ্ট তারিখে যেই পরিমাণ সম্পদ, দায় এবং মালিকানার সত্ত্ব বিরাজমান থাকে বা বিদ্যমান থাকে, সেই সম্পদ, দায় এবং মালিকানার সত্ত্ব নিয়েই এই বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখে, হিসাবকালের একটি নির্দিষ্ট তারিখে। আর এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট হলো একটি নির্দিষ্ট তারিখের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের একটি বিবরণী। তো এখানে আসা যাক সম্পদ। আমরা জানি এই বিবরণীটির উপরের অংশে থাকে হলো সম্পদ সমূহ আর নিচের অংশে থাকে হলো দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ। এই সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নিয়েই আমাদের এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন প্রস্তুত করতে হয়। তাহলে আমরা দেখি এখানে সম্পদগুলো কিভাবে থাকে। অ্যাসেটস, শুরুতেই আছে হলো কারেন্ট অ্যাসেট হলো যেই অ্যাসেট বা যেই সম্পদ প্রতিনিয়ত পরিবর্তন হয়। কারেন্ট অ্যাসেট
এর কতগুলো উদাহরণ আমরা এখন একটু বলতে চাই। প্রথমেই হলো ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটিস, নোটস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। এই অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে কিছু সমন্বয় আসে। এই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমাদের লেস করতে হয় অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, অর্থাৎ অনাদায়ী দেনার সঞ্চিতি। তারপরে আসে ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, নোট রিসিভেবলের সুদ। তারপরে ক্লেইম ফর ইনকাম ট্যাক্স রিফান্ড, অর্থাৎ ইনকাম ট্যাক্স অতিরিক্ত দেওয়া হয়ে থাকলে সেই অতিরিক্ত ট্যাক্সের পরিমাণটুকু ফেরত দাবি করা হয়। ক্রেডিটর্স অ্যাকাউন্টস উইথ ডেবিট ব্যালেন্স, অ্যাডভান্স of employees, inventories on hand, supplies, prepaid insurance, এগুলি সাধারণত কারেন্ট অ্যাসেট। তারপরে আসা যাক লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ইনভেস্টমেন্ট ইন হ্যান্ড অ্যান্ড আনইউজড ফ্যাসিলিটিস, ক্যাশ সারেন্ডার ভ্যালু অফ লাইফ ইন্স্যুরেন্স। এগুলো হলো আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট। তারপরে আসা যাক প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অর্থাৎ আমরা এগুলোকে বলতে পারি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ল্যান্ড, বিল্ডিং, বিল্ডিং থেকে লেস করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। মেশিনারি, লেস করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ইকুইপমেন্ট, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ফার্নিচার অ্যান্ড ফিকচার্স, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এইভাবে আমরা পেয়ে যাব টোটাল প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তারপরে আসা যাক ইনটেঞ্জিবল অ্যাসেটস। ইনটেঞ্জিবল অ্যাসেটস হলো অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ হলো এই সম্পদগুলো দেখা যায় না বা স্পর্শ করা যায় না। এই ইনটেঞ্জিবল অ্যাসেটসগুলোর মধ্যে আসে হলো গুডউইল। গুডউইল মানে হলো সুনাম। লেস অ্যামর্টাইজেশন মানে হলো সুনামের অবলোপন। প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রাথমিক খরচ। লেস রাইট অফ। প্যাটেন্ট, ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইট, লেস রাইট অফ। এই করে আমাদের চলে আসবে হলো টোটাল ইনটেঞ্জিবল অ্যাসেটস। তারপরে এই চারটি অ্যাসেটকে আমরা একত্রে যোগ করে পেয়ে যাব টোটাল অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনটেঞ্জিবল অ্যাসেট। এই চারটি অ্যাসেটের যে পরিমাণ আমরা পাবো আলাদা আলাদা হেডিংয়ে ভাগ করে, সেই চারটি হেডিংয়ের পরিমাণ যোগ করে আমরা পেয়ে যাব টোটাল অ্যাসেটস। এরপর একটু আমরা আসতে চাই লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি অংশে। লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, এই লায়াবিলিটিসের অংশটুকু আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের নিচের দিকে, অর্থাৎ অ্যাসেটের নিচের অংশে থাকে। তো এই অংশটা শুরু হয় কারেন্ট লায়াবিলিটিস দিয়ে। কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ চলতি দায়, যে দায়গুলো চলতি বছরের মধ্যেই পরিশোধ করতে হবে, সেটাই হলো কারেন্ট লায়াবিলিটিস। আমরা কিছু কারেন্ট লায়াবিলিটিসের হিসাবের নাম জানতে চাই। সেগুলো হলো নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, অ্যাডভান্স ফ্রম কাস্টমার, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেয়েবল, ট্যাক্সেস পেয়েবল। এছাড়া যদি আরও কোনো অগ্রিম আয় গ্রহণ করা হয়ে থাকে, যেমন আনআর্নড রেভিনিউ, এগুলো আমাদের এই কারেন্ট লায়াবিলিটিস হেডিংয়ের আন্ডারে চলে আসবে। এভাবে আমরা পেয়ে যাব টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তারপরের হেডিংটি হলো লং টার্ম লায়াবিলিটিস, অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়। ব্যাংক নোটস পেয়েবল, মর্গেজ পেয়েবল, বন্ড পেয়েবল, ডেফার্ড রেভিনিউ, এগুলি সাধারণত আমাদের আসে হলো লং টার্ম লায়াবিলিটিস হেডিংয়ের আন্ডারে। এই কারেন্ট লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটিস এই দুটি মিলে হবে আমাদের টোটাল লায়াবিলিটিস। এরপরে আমরা ওনার্স ইকুইটি।
ওনার্স ইকুইটি অংশটিতে যাব। ওনার্স ইকুইটি নিয়ে আমরা ইতিপূর্বেই কথা বলেছি। এই ওনার্স ইকুইটিতে আমাদের আসবে হলো বিগিনিং বা ওপেনিং ক্যাপিটাল, এর সাথে যোগ করতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপরে যোগ করতে হবে নিট প্রফিট। আর যদি নিট লস হয়ে থাকে এই নিট প্রফিট অথবা নিট লস আমরা পাবো হলো ইনকাম স্টেটমেন্ট থেকে। ইনকাম স্টেটমেন্ট করার পরেই আমরা যে নিট প্রফিট অথবা নিট লস পাবো, সেই নিট প্রফিট অথবা নিট লস নিয়ে আমাদের এই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। যদি নিট প্রফিট হয় তাহলে যোগ করতে হবে, আর যদি নিট লস হয় তাহলে সেই নিট লসকে আমাদের বিয়োগ করতে হবে। তারপরে আসা হলো ড্রয়িংস, উত্তোলনের ফলে মালিকের মূলধন কমে যায়, সেই জন্য এই ওপেনিং ক্যাপিটাল থেকে ড্রয়িংসকে লেস করতে হয় বা বিয়োগ করতে হয়। তারপরে আসা যাক হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস, অর্থাৎ উত্তোলনের উপরে সুদ। যদি উত্তোলনের উপরে সুদ হয়ে থাকে এটিও ব্যবসায়ের জন্য আয় এবং মালিকের জন্য ব্যয়। মালিকের জন্য যদি ব্যয় হয়ে থাকে বা দায় হয়ে থাকে তাহলে এই মালিকানা সত্ত্বের বিবরণী থেকে বিয়োগ করতে হয়। তাহলে এইভাবেই আমরা ওই ওনার্স ইকুইটিটা পেয়ে যাব, অর্থাৎ এন্ডিং ক্যাপিটাল পেয়ে যাব। সেই এন্ডিং ক্যাপিটাল মাইনাস করেই ওই এন্ডিং ক্যাপিটাল পেয়ে যাব। এই এন্ডিং ক্যাপিটাল অর্থাৎ ওনার্স ইকুইটি তারপর আমরা টোটাল লায়াবিলিটিজের সাথে যোগ করব। টোটাল লায়াবিলিটিজের সাথে ওনার্স ইকুইটি যোগ করেই আমরা পেয়ে যাব হলো টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। তারপরে আমরা দেখব টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি এটির যোগফল টোটাল অ্যাসেটসের যোগফলের সাথে মিলে যাবে। যদি মিলে যায় তাহলেই আমরা বুঝব আমাদের এই স্টেটমেন্টটি সঠিকভাবে প্রণীত হয়েছে। আর যদি না মিলে তাহলে আমরা বুঝব যে আমরা কোথাও কোনো ভুলভ্রান্তি করে এসেছি। তাহলে আবার আমাদের প্রশ্নে গিয়ে সেই ভুলভ্রান্তি খুঁজে বের করে আমাদের এই বিবরণীটি সঠিকভাবে প্রস্তুত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের এই লেকচারটি বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে একটি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। আশা করি তখন এই বিষয়টুকু আরও বেশি সুস্পষ্ট হবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।